नमः शिवाय। हरिः ओम नमः शिवाय। এখন আমি কানাইলাল জ্যোতিষশাস্ত্রী সৌভাগ্য দর্শনের পক্ষ থেকে জ্যোতিষের কিছু তথ্য নিয়ে আলোচনা করছি। যারা বিশেষত জ্যোতিষ শিক্ষার্থী তারা বিশেষভাবে লাভবান হবেন বলে আমি ধারণা করি। এখন আমরা জ্যোতিষশাস্ত্রের ভাব বিচার করব। জ্যোতিষশাস্ত্র একটা বিরাট জটিল শাস্ত্র এবং বহু পুরনো। ভারতের আদি মুনি ঋষিরা যোগ বলে এই জ্যোতিষ সম্বন্ধে জেনেছিলেন। শুধু জ্যোতিষ নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র ইত্যাদি তারা প্রত্যক্ষ করেছিলেন এবং মানব কল্যাণের জন্য তারা জ্যোতিষ শাস্ত্রে আলোচনা করেছেন। এখন আমি ভাব বিচার, 12টা ভাব আছে, 12টা রাশি যেমন আছে জ্যোতিষে তেমনি 12টা ভাব আছে। সেই ভাবগুলো কি? আপনার লগ্ন যে রাশিতে পড়বে সেইটাই হবে আপনার লগ্ন। লগ্ন মানে দেহ। তারপরে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজে যে রাশি পড়বে সেটা হবে আপনার ধনভাব। তাহলে লগ্ন হলো আপনার দেহভাব বা তনুভাব। এর থেকে আপনার আকৃতি প্রকৃতি, আপনার যশ মান অনেক কিছু নির্ভর করে। কারণ লগ্ন মানে দেহ। দেহ না থাকলে এই দ্বাদশ ভাবের বিচার এর কোনো প্রয়োজন নেই। কারণ দেহকে কেন্দ্র করেই তো এই 12টা ভাবের বিচার হবে। তা দেহ ভাবকে ভালো থাকতে হবে, মানে লগ্ন ভাবকে ভালো থাকতে হবে। তারপরে কি হবে? দ্বিতীয় মানে ধনভাব, তৃতীয় মানে সহজ ভাব বা ভাতৃভাব, চতুর্থ আপনার বিদ্যা। কোন বিদ্যা? না যেটা আপনি মুখস্থ করে বিদ্যা অর্জন করেন, আপনার স্মৃতি নির্ভর বিদ্যা, যেটা আপনি স্কুলে যে বিদ্যা লাভ করেন সেটাই হচ্ছে চতুর্থ থেকে আমরা বিচার করে থাকি। আর পঞ্চম ভাব হলো আপনার বুদ্ধি, আপনার মেধা, প্রেম, প্রীতি, ভালোবাসা, পুত্র, এগুলো আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। ষষ্ঠ ভাব হলো রিপু মানে শত্রু ভাব। এর থেকে আপনার শত্রু বিচার করব। আর কি বিচার করব? আপনার রোগ। তাহলে শত্রু যেমন আপনার ক্ষতি করবে, রোগও আপনার ক্ষতি করবে। ষষ্ঠ ভাব। তারপর সপ্তম ভাব থেকে আমরা পতি বা পত্নী ভাব বিচার করব, ব্যবসা ভাব বিচার করব, আপনার অপোজিশন বিচার করব। আর অষ্টম ভাব নিধন বা সংকট ভাব। এই ভাব দুর্ঘটনাজনক হয়, রক্তপাতজনক হয়। এমনকি এই অষ্টম ভাব যদি ম্যালিফিক হয়, খারাপ হয়, অশুভ গ্রহের প্রেক্ষায় পড়ে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, শত্রু গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে অতীব খারাপ ফল দান করে। অনেক দুঃসংবাদ এই ঘর থেকেই আসে। এটা আমি সাধারণ বিচার করলাম, এর আরও গভীর বিচার আছে। কেন? জ্যোতিষশাস্ত্র অনেক বিরাট, ব্যাপক এবং জটিল। তা অল্প সময়ের মধ্যে এর বিচার করা
অসম্ভব। এবারে আসবো নবম ভাব। নবম মানে ভাগ্যভাব, ধর্মভাব। আপনার পিতার ভাবও এই ভাব থেকে বিচার করা হয়, আবার দশম ভাব থেকেও পিতার ভাব বিচার করা হয়। তারপর দশম ভাব কর্মভাব। আপনার কর্ম কেমন হবে, কোথায় কর্ম হবে, কিভাবে কর্ম হবে, কিভাবে আপনি কর্মের দ্বারা অর্জন করবেন, কর্মের দ্বারা উন্নতি করবেন, এই সকল বিচার হবে। আর একাদশ ভাব, একাদশ ভাব থেকে আপনার সাকসেস বিচার হবে, আপনার আয় বিচার হবে, আয় ভাবের বিচার হবে। আর দ্বাদশ ভাব থেকে আপনার ব্যয় ভাবের বিচার হবে। দ্বাদশ ভাব থেকেও অনেক কিছু বিচার হয়। লগ্ন বা রাশিপতি যদি পাপ গ্রহযুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট হয়ে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবগত হয়, তবে শরীরের সুখ শান্তি নষ্ট হবে। এবং যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবপতির নক্ষত্রগত হয়, তখনও শরীরের সুখ নষ্ট হবে, শরীরের সুখের হানি হবে। প্রথম শর্ত বললাম। দ্বিতীয় শর্ত কি, যখন যে ভাবের বিচার আমরা করব, তখন সেই ভাবকে লগ্ন মনে করে আমরা বিচার করব। সেই ভাবপতি কোন পাপ গ্রহর দ্বারা বা কোন কোন পাপ গ্রহর দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবগত যদি হন, সেই ভাবের বিনাশ হবে, সেই ভাবটা ড্যামেজ হয়ে যাবে। এই দিকটা আমাদের খুব ভালো করে নজর দিতে হবে। এখানে ভাবে কোনো শুভ গ্রহ যদি যুক্ত হয় বা দৃষ্ট হয়, দৃষ্ট মানে দেখা, মানে একটা ভাব থেকে আরেকটা ভাবে, গ্রহদের এরকম অনেক রকম ভাব আছে, মোটামুটি সব গ্রহেরই প্রায় সপ্তম ভাবে দৃষ্টি থাকে। এছাড়া কোনো গ্রহের তৃতীয় ভাবে আছে, কোনো গ্রহের চতুর্থ ভাবে আছে, কোনো গ্রহের পঞ্চম ভাবে আছে, কোনো গ্রহের নবম ভাবে আছে, কোনো দ্বাদশে আছে, এরকমভাবে দৃষ্টি হয়। তা এখানে ভাবে কোনো শুভ গ্রহ যদি যুক্ত বা দৃষ্ট আছে কিনা আমাদের দেখতে হবে। যদি কোনো অশুভ বা পাপ গ্রহ দৃষ্ট হয়, তাহলে তার ভাব ফল বিচার করতে হবে। সেই সঙ্গে ভাবস্ফুটেও সেই গ্রহটি কোথায় আছে দেখতে হবে। অনেক সময় ভাবস্ফুটে আমরা দেখছি একটা গ্রহ একটা কোনো ভাবে বসে আছে, আমরা লগ্ন চক্রে দেখছি একটা গ্রহ একটা ভাবে বসে আছে, কিন্তু ভাবস্ফুট যখন আমরা বিচার করব, ভাবস্ফুটে সেই গ্রহটা হয়তো আগে চলে গেছে, নয় পেছনে চলে এসছে, তখন সেটাকে দৃষ্টি করেও আমাদের বিচার করতে হবে। এবারে তৃতীয় পয়েন্টে আসি। লগ্নপতি এবং রাশিপতি যদি নিচস্থ হয়, যেমন ধরুন মঙ্গল কর্কটে নিচস্থ হয়, আর মঙ্গল মকরে উচ্চস্থ হয়। বৃহস্পতি যেমন কর্কটে উচ্চস্থ হয়, তেমনি মকরে নিচস্থ হয়। তা সেইভাবে লগ্নপতি বা রাশিপতি যদি নিচস্থ শত্রুগত ক্ষেত্র বা শত্রু গৃহে শত্রু সঙ্গে বসে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশগত হয়, সেই ভাবটা কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই ভাবটি ড্যামেজ হবে। তখন আমরা সেই ভাবটির ফলাফল
বিচার করে খুব একটা ভালো সংবাদ দিতে পারবো না। ফল কি হবে? শরীর রোগা হবে, রোগগ্রস্ত হবে, শত্রু বৃদ্ধি হবে, অর্থনাশ হবে, নানা রকমের বাধা বিঘ্ন বিপত্তি উপস্থিত হবে। অনুরূপে লগ্নপতি বা রাশিপতি যদি উচ্চস্থ হয়, নিজের ক্ষেত্রগত হয়, মিত্র ক্ষেত্রগত হয়, কেন্দ্র বা কোণে, কেন্দ্র মানে কি? লগ্ন, পঞ্চম, নবম, একে বলা হয় কেন্দ্রস্থান, মানে লক্ষ্মী স্থান। কোন স্থান? পঞ্চম, লগ্ন, লগ্নের কেন্দ্রত্বও আছে আর কোণত্বও আছে। পঞ্চম, নবম, এটা হলো কোণ। এই কোণ মানে লক্ষ্মী স্থান। আর কেন্দ্রস্থান মানে কি হবে? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। বুঝতে পারলেন? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, একে বলা হয় কেন্দ্র। তাহলে এই কেন্দ্র মানে বিষ্ণু স্থান। তাহলে অনুরূপে লগ্নপতি বা রাশিপতি যদি উচ্চস্থ হয়, স্বক্ষেত্রগত হয়, মিত্রক্ষেত্রগত হয়, কেন্দ্র বা কোণে অবস্থিত থাকে, তাহলে জাতক বা জাতিকা দীর্ঘায়ু, সুখী, ধনবান বা ধনবতী, ভোগশীল বা ভোগশীলা হইবেন। এখন আমরা যদি ভাগ্য বিচার করি, তাহলে ভাগ্যাধিপতি যদি কেন্দ্র, কোণে শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়ে সহাবস্থান, মিত্রক্ষেত্র, স্বক্ষেত্রে থাকে, তবে ভাগ্য ভালো হবে। এখন ভাগ্য বিচারে আমরা, আমাদের জিজ্ঞাসা করে না, আমার কত বছর বয়সে ভাগ্য ফিরবে? আমরা তখন তার নবমপতি স্থান দেখি। তার নবমপতি যদি রবি হয়, তাহলে 22 বৎসরে ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা। আর ভাগ্যাধিপতি যদি চন্দ্র হয়, তাহলে 24-25-এর মধ্যে তার ভাগ্যোদয় হয়, মানে অল্প বয়সের মধ্যেই ভাগ্যোদয় হয়। যদি মঙ্গল হয়, তাহলে আমরা বলি না যে আপনার 28 বছরের পরে ভাগ্যোদয় হবে। তাহলে মঙ্গল যদি ভাগ্যপতি হয়, তবে 28 বছরে তার ভাগ্যের উদয় আরম্ভ হবে। আর বুধ যদি তার ভাগ্যপতি বা নবমপতি হয়, তাহলে 32 বছরে তার ভাগ্যোদয় হতে আরম্ভ করবে। আর বৃহস্পতি যদি তার ভাগ্যপতি বা নবমপতি হন, তাহলে 16 বৎসর থেকে তার ভাগ্যোদয় আরম্ভ হবে। শুক্র যদি ভাগ্যাধিপতি হয়, তবে 25 বৎসরের পর থেকে তার ভাগ্যোদয় শুরু হবে। শনি যদি ভাগ্যাধিপতি হয়, নবমপতি হয়, তাহলে একটু মাঝ বয়সের পর থেকে, আমরা বলি না যে আপনার 36 বছরের পরে বা 42 বছরের পরে আপনার ভাগ্যোদয় হবে। বাল্যকালে আপনার ভাগ্যোদয় হবে না। শনি যদি ভাগ্যাধিপতি হয় বা হস্তবিচারে শনি যদি আপনার ভাগ্যরেখা যদি শনি পর্যন্ত যায়, তাহলে তার ভাগ্যের ফল ধীরে ধীরে বাড়ে। তার মানে বয়স যত কম থাকে, ভাগ্যবল ততই কম হয়। বয়স যত বাড়তে থাকে, তার ভাগ্যবল ততই বাড়তে থাকে। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। শনির কথা বললাম। এবার বাকি রাহু কেতু। রাহু কেতু যদি ভাগ্যাধিপতি বা ভাগ্যস্থানে অবস্থান করেন, তাহলে 42 বছরের পরে তাদের ভাগ্যোদয় ঘটায়। তাহলে ভাগ্য ভাবের কথা বললাম। এখন তাহলে ভাবাধিপতিকে বলশালী হতে হবে, দুর্বল হলে খারাপ হবে। আর ভাবাধিপতি
যদি বলশালী হয়, মানে সক্ষেত্রী হয়, তুঙ্গী হয়, পঞ্চম নবম বা শুভ গ্রহের বর্গগত হয়, তাহলে শুভ ফল দান করে। আর ভাগ্যাধিপতি ভাবাধিপতি যদি নিচস্থ হয়, শত্রুগত গৃহে থাকে বা পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে অশুভ ফল দান করে। এটা আপনাদের কিছু বললাম, পরে অবশ্য আলোচনা করব, অনেক কিছু বলার আছে। তবে কথাটা কি, ভাব বিচারের শর্তটা হলো আগে আপনাকে ভাবপতিকে দেখতে হবে। আপনার ভাবপতি মানে লগ্নের ভাবপতি, ধরুন আপনি লগ্ন বিচার করছেন, লগ্ন বিচারে যদি আপনার লগ্নাধিপতি কোন স্থানে আছে, কোন ভাবে আছে দেখতে হবে। আপনার লগ্নের অধিপতি আপনার কোন ভাবে আছে এটা আগে প্রথমে দেখতে হবে, এটা ভাব বিচারের শর্ত। সেইভাবে কোন গ্রহ আছে কিনা, যে ভাবটা আপনি বিচার করবেন, যে ধনভাব হোক বা লগ্ন ভাব হোক বা অন্য কোনো, ওই যে দ্বাদশ ভাব বললাম, সেইভাবে কোন গ্রহ আছে। এবার ভাবপতি কোথায় আছে, লগ্ন ভাবপতি বলুন বা দ্বিতীয় ভাবপতি বলুন, কোথায় আছে। দ্বিতীয় মানে তো অর্থ, দ্বিতীয় ভাব যার ভালো থাকবে, তার ভাবপতি যদি খুব ভালো জায়গায় থাকে, ভালো গ্রহ দৃষ্ট হয়, তাহলে তার ধনের কোনোদিন অভাব হবে না। তারপরে দেখতে হবে ভাবপতি কোন গ্রহের নক্ষত্রে আছে, সেই নক্ষত্রপতি কোথায় আছে, এগুলো আমাদের বিচার করতে হবে। ভাবস্থ গ্রহ শুভ বা অশুভ হোক না কেন, সর্বাপেক্ষা ফলদান করে, তারপরে ভাবদর্শী গ্রহ ফলদান করে, তারপরে ভাবাধিপতি গ্রহ ন্যূনতম ফলদান করে। এই নিয়ম সর্বক্ষেত্রে প্রযোজ্য এবং আমাদের সবার এটা আগে দেখা উচিত। এই বলে আমি ভিডিওটাকে আর বড় করছি না, এখানে শেষ করছি। পরবর্তীকালে যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, মন্তব্য করবেন, আর কি করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি প্রায় 80-র কাছাকাছি আমার বয়স হলো, অতএব আপনাদের কাছে অনুরোধ, আমার এই প্রয়াসটাকে আপনারা একটু সাকসেসফুল করার জন্য আমাকে উৎসাহিত করুন, এটাই আমার অনুরোধ। হ্যাঁ, মন্তব্য করতে ভুলবেন না, কেন আমার তো ভুল ত্রুটি হতে পারে, আমার তো বয়স এখন প্রায় নিয়ার অ্যাবাউট 80, অতএব ভুল হতেই পারে, আর ভুল মানুষ মাত্রই ভুল হয়। তাই যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। হরি ওম নমঃ শিবায়। আবার বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। আমি এই ইউটিউবের যারা পরিচালনায় আছেন তাদের কাছে অনুরোধ করছি, তারা যেন একটু আমাকে সাপোর্ট করেন, দয়া করেন। নমস্কার, ভালো থাকবেন।